দুবাইয়ের গগনচুম্বী স্কাইলাইন, পাম জুমেইরার কৃত্রিম দ্বীপ, মঙ্গলে পাঠানো মহাকাশযান, এসব কে তৈরি করল? কোটিপতি শেখরা, নাকি ঢাকা, মুম্বাই আর ইসলামাবাদ থেকে যাওয়া লাখো অদৃশ্য মানুষ? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যে সত্যটা বেরিয়ে আসে তা বেশ জটিল। একশো বছর আগেও সংযুক্ত আরব আমিরাতের কোনো অস্তিত্ব ছিল না। আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণের মানুষেরা জীবন কাটাতেন মুক্তা শিকার করে, মাছ ধরে, উটের কাফেলা চালিয়ে। সেই একই ভূমিতে আজ দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন, বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর আর মঙ্গলে পাঠানো মহাকাশযানের নিয়ন্ত্রণ কেন্দ্র। অথচ ৫০ বছর আগেও এই জনপদে ছিল না বিদ্যুৎ, পাকা সড়ক, আধুনিক হাসপাতাল কিংবা উন্নত শিক্ষা ব্যবস্থা। Abu Dhabi has no fresh water. People take cans to the distillation plant and buy purified seawater. We had nothing. No water, no electricity. We are living in a fishing village. Half of the inhabitants lived in tents. পারস্য আর ওমান সাগরের সংযোগস্থলের দেশ সংযুক্ত আরব আমিরাত আসলে কোনো একক রাষ্ট্র নয়। এটি আবুধাবি, দুবাই, শারজা, আজমান, উমাল কুওয়াইন, রাস আল খাইমা ও ফুজাইরা সহ ৭টি স্বতন্ত্র আমিরাত নিয়ে গঠিত একটি ফেডারেশন, যেখানে প্রতিটি আমিরাতের রয়েছে নিজস্ব শাসক, স্বতন্ত্র চরিত্র ও অর্থনৈতিক পরিচয়। খনিজ সমৃদ্ধ আবুধাবিতে রয়েছে দেশের প্রায় ৯০% তেল ও গ্যাসের মজুত। অন্যদিকে দুবাই তেলের উপর নির্ভর না করে বন্দর, বিমান পরিবহন, পর্যটন ও অর্থনৈতিক সেবাকে কেন্দ্র করে নিজস্ব বৈশ্বিক পরিচয় গড়ে তুলেছে, যার আড়ালে একজন রাষ্ট্রনায়কের দূরদর্শী নেতৃত্ব আর সুকৌশলী কিছু পদক্ষেপ আছে। ومن دبي ومن الشارجة ومن راس الخيل فيه ناس ساكنين بالإيجار. كيف هذا يسكنون بالإيجار؟ كيف يحق للحاكم أنه يخلي مواطن يسكن بالإيجار؟ আরব আমিরাতের কথা ভাবলেই আমাদের চোখে ভাসে খনিজ তেল আর দুবাইয়ের আধুনিক দালান কোঠা। কিন্তু এই মরুভূমির বুকেও লুকিয়ে আছে লাখো বছরের প্রাচীন ইতিহাস। প্রায় ৪,০০০ বছর আগে এই অঞ্চলে বড় এক পরিবর্তন আসে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে জলাশয় শুকিয়ে কৃষি যখন একেবারে অসম্ভব হয়ে পড়ে, তখন টিকে থাকার তাগিদেই এখানকার মানুষগুলো সমুদ্রমুখী হতে শুরু করে। মরুভূমির সেই যাযাবররাই ধীরে ধীরে পরিণত হয় দক্ষ নাবিক, জেলে আর মুক্তা শিকারীতে। Where my father and mother and us lived here, no electricity at that time when I was born, only this light, you see? Oh, the lanterns. Lamp things. And no water. ২০ শতকের আগে পর্যন্ত এই উপকূলের মানুষের জীবন আবর্তিত হয়েছে মুক্তা শিল্প ঘিরে। হাজারো জেলে আর মুক্তা শিকারী প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্রের তলায় নামতেন একটি ঝিনুকের আশায়। ব্রিটিশ শাসনের অধীনে থাকাকালীন সময়ে বিপজ্জনক এই পেশাটাই ছিল পুরো অঞ্চলের প্রধান অর্থনীতি। ব্রিটিশ সাম্রাজ্যের সাথে বিভিন্ন চুক্তির বাঁধনে এই আমিরাতগুলো তখন ট্রুশিয়াল স্টেটস নামে পরিচিত আধা সুরক্ষিত অঞ্চল ছিল। কিন্তু ১৯৩০-এর দশকের বৈশ্বিক মন্দা আর জাপানের কৃত্রিম মুক্তার প্রসারে আমিরাতের মুক্তার বাজারে বড় ধস নামে। প্রায় একই সময়ে ভূতাত্ত্বিকরা এই অঞ্চলের মাটিতে সমীক্ষা শুরু করেন। দীর্ঘ অপেক্ষার পর ১৯৬২ সালে আবুধাবি থেকে প্রথমবারের মতো জ্বালানি তেলের রফতানি শুরু হয়। মুক্তার যুগের ইতি ঘটে শুরু হয় তেলের যুগ। A large part of the world's oil supplies comes from the Persian Gulf. And now a sixth and a new name, Abu Dhabi, is being added to the list of oil fields. ১৯৬৮ সালে ব্রিটিশরা ঘোষণা দেয় তারা এই অঞ্চল ছেড়ে চলে যাচ্ছে। ছোট ছোট আমিরাতগুলোর নেতারা তখন ভাবলেন একা একা টিকে থাকা অত্যন্ত কঠিন হবে। আবুধাবির শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান আর দুবাইয়ের শেখ রাশিদ বিন সাইদ আল মাকতুম মিলে সিদ্ধান্ত নিলেন একসাথে থাকার। ১৯৬৮ সালের ১৮ ফেব্রুয়ারি এক বৈঠকে তারা সংযুক্ত আরব আমিরাত গঠনের সিদ্ধান্ত নিলেন। তবে ৩ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকে এই জটিল আলোচনা, দর কষাকষি এবং মতবিরোধ।
সবশেষ 1972 সালের ফেব্রুয়ারিতে 7ম সদস্য হিসেবে যোগ দেয় রাস আল খাইমা। গঠিত হয় সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের প্রথম শীর্ষ নেতা শেখ জায়েদের একটা দর্শন ছিল, সম্পদ অর্থে নয় বরং সম্পদ মানুষে। তেল থেকে আসা আয় ঢালা হলো শিক্ষায়, স্বাস্থ্যে আর অবকাঠামোতে। অন্যদিকে দুবাই একটা সাহসী বাজি ধরল, সেখানে তেল প্রায় নেই বললেই চলে। তাই দুবাই গড়ে তুলল বন্দর, বিমান পরিবহন, পর্যটন আর বাণিজ্যের উপর ভিত্তি করে নিজের স্বতন্ত্র পরিচয়। আজ দুবাইয়ের আয়ের 95%-রও বেশি আসে তেল বহির্ভূত বিভিন্ন খাত থেকে। কিন্তু এই পুরো উন্নয়নের ভিত্তিটা কারা গড়েছে? পাম জুমেইরার কৃত্রিম দ্বীপ থেকে বুর্জ খলিফার একদম চূড়া পর্যন্ত প্রতিটি ইট বসিয়েছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার লাখো শ্রমিক। দেশে পরিবার ফেলে রেখে তারা ৪৫ ডিগ্রি তাপের মধ্যে রাস্তা বানিয়েছেন, মাটি খুঁড়েছেন, সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি ইমারত গড়েছেন। Extreme heat exposure is linked to serious health harms, including end-stage kidney failure. The climate crisis is only increasing heat risks in the UAE. তবে একটা প্রশ্ন কিন্তু রয়েই যায়, যারা এই আমিরাতের চিত্র বদলে দিয়েছেন তাদের ভাগ্যের বদলটা কতটুকু হয়েছে? আর এখানেই আসে কাফালা প্রসঙ্গ। এই ব্যবস্থায় একজন শ্রমিকের ভিসা, থাকা, এমনকি দেশ ছাড়ার অনুমতিও অনেকটাই নির্ভর করে তার নিয়োগকর্তার উপর। বহু ক্ষেত্রে দেখা যায় শ্রমিকের পাসপোর্ট নিয়োগকর্তার কাছেই থেকে যায়, যা আন্তর্জাতিক শ্রম সংস্থা দীর্ঘদিন ধরে সমস্যা হিসেবে চিহ্নিত করছে। মজুরি না পাওয়া বা দেরিতে পাওয়া, অতিরিক্ত কাজের চাপ, দুরূহ আবাসিক ব্যবস্থা, দুর্ঘটনা বা ঝুঁকি নিরাপত্তা, এরকম অসংখ্য অভিযোগ বহু বছর ধরেই তুলে আনছেন মানবাধিকার সংগঠনগুলো। ইউএই সাম্প্রতিক বছরে কিছু সংস্কার এনেছে, শ্রমিকদের চাকরি বদলের সুযোগ বেড়েছে, কিছু সুরক্ষার আইনও হয়েছে। তবুও মানবাধিকার সংস্থাগুলো বলছেন এখনও অনেক পথ বাকি রয়েছে। এই শ্রমিকদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশ সহ অনেক দেশের অর্থনীতির অক্সিজেন। তাই সম্পর্কটা শুধু শোষণ দিয়ে মাপা যায় না, আবার শুধু সুযোগ দিয়েও নয়। There have been some reforms, so the UAE now prohibits explicitly forced labor, and as well they have brought in what is called a midday work ban, which spans from June until September and does not allow work between the hours of noon and 3 p.m. সংযুক্ত আরব আমিরাত নিজেকে সবুজ ভবিষ্যতের প্রতীক হিসেবে গড়ে তুলেছে। মাসদার সিটি হল সৌরবিদ্যুৎ চালিত কার্বন নিরপেক্ষ শহর গড়ার উচ্চাভিলাষী এক পরীক্ষা। আবুধাবিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও হয়েছে, কিন্তু একই সময়ে মরুভূমির বুকে উঠেছে কৃত্রিম দ্বীপ, ইনডোর স্কি রিসোর্ট, বিশাল শপিং মল, যেখানে সারাক্ষণ এয়ার কন্ডিশনিংও চলছে। ইউএই এর মাথাপিছু কার্বন নির্গমন বিশ্বের সর্বোচ্চ দেশগুলোর মধ্যে একটি। তাই সবুজের স্বপ্ন আর বাস্তবতার এই ফাঁকটা চোখ এড়ানোর নয়। আমিরাত একটি ফেডারেশন, কিন্তু নির্বাচিত সংসদ বা বিরোধী দলের ব্যবস্থা এখানে নেই। রাজনৈতিক মতপ্রকাশের সুযোগও সীমিত, সাইবার আইন বেশ কড়াকড়ি। সরকারের সমালোচনা অনেক সময় আইনি ঝামেলারও কারণ হয়। সরকার বলে তারা তাদের নিজস্ব মডেলে স্থিতিশীলতা আর উন্নয়ন নিশ্চিত করছে। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ভিন্নমতের মানুষের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায়। Rising tensions between Saudi-aligned and UAE-backed forces inside Yemen's largest province. প্রতিবেশী ইয়েমেনের দীর্ঘযুদ্ধে আমিরাত জোটবদ্ধভাবে অংশ নিয়েছিল। সুদানের রাজনৈতিক সংকটেও আমিরাতের প্রভাব নিয়ে প্রশ্ন রয়েছে। বিভিন্ন সংঘাতে অস্ত্র সরবরাহের অভিযোগও উঠেছে। আর 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন আরব বিশ্বে বড় বিতর্কের জন্ম দেয়। কেউ একে বলেন বাস্তবতাবাদী কূটনীতি, কেউ বলেন ফিলিস্তিনি প্রশ্নে আপোষ। এখানেও মতভেদ গভীর এবং উভয় পক্ষেরই যুক্তি আছে। তবে শেষমেশ বলা যায় আরব আমিরাত একটা অসাধারণ এবং জটিল দেশ। 50 বছরে মুক্তা শিকারীদের উত্তরসূরিরা মঙ্গলে মহাকাশযান পাঠিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্ববিদ্যালয় চালাচ্ছে, আবার উড়ন্ত ট্যাক্সিক্যাব নিয়েও ভাবছে।
কিন্তু সেই উজ্জ্বল আলোর পাশে আছে প্রশ্ন। যে লাখো শ্রমিক এই শহরগুলো গড়েছেন তাদের অধিকারের প্রশ্ন, মরুভূমিতে কৃত্রিম তুষারপাত বানানোর পরিবেশগত মূল্যের প্রশ্ন, রাজনৈতিক কণ্ঠস্বর দমিয়ে রাখারও প্রশ্ন। হয়তো আসল প্রশ্নটা এটাই, একটা দেশ কি একই সময়ে পৃথিবীর অন্যতম সফল উন্নয়নের গল্প আর সবচেয়ে অসমাপ্ত গল্প দুটোই হতে পারে? জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।